শুধু বড় বড় বাড়ি করব, দেখবেন আবার বাঙালি যদি একটা বাড়ি করতে পারি তো 38 ইঞ্চি ছাতি 44 ইঞ্চি হয়ে গেছে। বন্ধুদের ডেকে ডেকে দেখায়, দেখ কেমন হয়েছে বাড়ি। তা প্রকৃত যে বন্ধু হয় সে এক কথা বলে, আর যে আমার মতো পাতি বন্ধু হয় সে এক কথা বলে। আমি কি বলি, ওরে দারুণ বানিয়েছিস রে বাড়িটা, তা কবে খাওয়াচ্ছিস বল, একদিন ভালো করে খাইয়ে দে, এত বড় বাড়ি করলি। আর যে প্রকৃত বন্ধু সে বলে, ওরে শোন বাড়িটা খুব ভালো হয়েছে রে, তবে আরো ভালো হতো জানিস, ওই বাড়িটাতে তুই যদি থাকতে পেতিস রে। এ আবার কি কথা, আমার পয়সা খরচা করে আমি বাড়ি করলাম আর ওই বাড়িতে আমি থাকতে পাবো না, কি বলছিস? ওরে শোন, ওই তুই যে বাড়ি তৈরি করেছিস, আমি যে বাড়ি তৈরি করেছি, ওই বাড়ির মালিক আমরা কেউ নই, আমরা সবাই কর্মচারী। মালিক হলেন তিনি, ইচ্ছা হবে যতদিন চাকরিতে রাখবে, আর ইচ্ছা হবে না বাদ দিয়ে দেবে। তাই কিসের এত চোখ রাগানি, কিসের এত বুক ফোলানি গো, হ্যাঁ কিসের এত বিভাজন, কিসের এত রক্তস্খলিত যুদ্ধ? একটুখানি ভেবে দেখো, যা কিছু করবে তাই সময় থাকতে করে না। সংসারের বাসনা থাকলে ওটা তুমি ওই 20 থেকে 25-এর মধ্যেই মিটিয়ে নাও। সন্তানের বাসনা থাকলে তাহলে মোটামুটি 28-29-এ মেটাও। আর ধন ঐশ্বর্যের বাসনা থাকলে মোটামুটি তারপর থেকে 40 পর্যন্ত। শাস্ত্রে বললেন 25-এ বিবাহ, 29, 28-29-এ সন্তান, 30-এ ধন, 35 পেরোলে তো বিথায় জীবন, আর বিদ্যে বুদ্ধি ভরসা 40 পেরোলেই কি বলে একবারে ফর্সা। কেননা 40-এ কি একটা বলে, 40-এ কি ধরে জানো? কই রে, ও দেখতেই পাচ্ছি না যে। এবার আস্তে আস্তে নজর কমবে, একটু একটু করে ভোলা শুরু করবে। মিলিয়ে নাও, দেখবে টেবিলের মধ্যে মায়েরা মানি পাশের যে মায়েদের যে ব্যাগ একটা নেয় না, কি ভ্যানিটি ব্যাগ না কি বলে যে, আর ছেলেদের মানি পাস বলে না, তো টেবিলের মধ্যে রেখে দিয়ে বাইরে বেরিয়ে তালা লাগিয়ে দিই, এই দাঁড়া ভাই দাঁড়া, ভুলে গেলাম রে। হ্যাঁ, এই একটু একটু ভোলা শুরু হয়। আর যদি 50-এ পৌঁছাও, আমরা নিজেদেরকে পরিষ্কার চকচকে ঝকঝকে করতে ব্যস্ত। মায়েরা বিউটি পার্লার যাচ্ছে, ছেলেরা জেন্টস পার্লার, দিন রাত্রি শুধু চকচকে হচ্ছে। বলে তুমি যতই চকচকে হও না কেন, উপর থেকে যে স্ট্যাম্পটা মেরে দিয়েছে, হরি বল হরি বল হরি বল, উপর থেকে যে স্ট্যাম্পটা মেরে দিয়েছে না, ওর উপরে কলম চালানোর ক্ষমতা আর কারণে আছে। কেননা 50-এ পৌঁছালে চোখের কোনায় কালি পড়বেই, আস্তে আস্তে এবার গালগুলো বসতে শুরু করবে। আর 50 থেকে 60-এ যদি পৌঁছা, যদি পৌঁছাও, কেন যা এই জগৎ সংসার চলছে, যদি পৌঁছাও তাহলে পরে ওই 60-এর আর পুরাতন চেয়ারের কোনো মূল্য নেই। চেয়ারে বসে বসে কাগজ পড়বে, কি গো এত বেলা হলো, কেউ একটু জল খাবার দিলে না, একটু চা দিলে না, দূর থেকে আওয়াজ আসবে। এমতো রোগেও অনেক বাবা ভুগছে। খাটের মরা বুড়ো মনেও না, জ্বালাতেও ছাড়ে, এই বয়সে তো খাই কিসের, এমনও কথা শুনতে হয় অনেক বাবাকে। তবে আমি এখানের মানুষকে বলছি না, যারা শোনে তাদের বলছি, হরি বল হরে কৃষ্ণ। কেননা ভয় লাগে বাবা, সাচকায় তো লাঠা মারে ঝুটা জগৎ ভুলে, গোরস গলি গলি সুরা বৈঠে বিকে। কলিযুগে সত্যি কথা বলা খুব মুশকিলের ব্যাপার, মাথায় বাড়ি পড়বে। তা যাক, যেখানে ছিলাম, এবার 60-এর পর যদি 70-এ পৌঁছাও, এই বড় বাড়ি ছোট বাড়ির কোনো বিচার নেই গো। কেননা 70-এ গিয়ে দোতলা 3তলায় আপনার আমার ওঠা নামা করার ক্ষমতা থাকবে না। আর 80-তে গিয়ে এই যে লক্ষ লক্ষ টাকা শুধু ব্যালেন্স বাড়াচ্ছি, কেউ 2 টাকা চাইলে কাজটা বন্ধ করে দিচ্ছি, দামি গাড়িতে যাচ্ছি 2 টাকা চাইছে, হ্যাঁ কাজটা বন্ধ করে দিচ্ছি, বলে 80-তে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কোনো দাম নেই। তার প্রমাণ আপনারা বললেন, তার প্রমাণ আছে। বিশ্বের শ্রেষ্ঠ গায়িকা কিছুদিন আগে মারা গেলেন, চলে গেলেন, কে? লতা মঙ্গেশকর। তিনি বলেছিলেন আক্ষেপ করে, এই জগৎ সংসারে মৃত্যুর উপরে সত্য আর কিছু নেই। বিশ্বের সর্বশ্রেষ্ঠ দামি দামি ব্যান্ডের কারগুলো আমার গ্যারেজে পার্ক করা আছে, আজকে আমি হুইল চেয়ারে বসেছি, ওই কারে চাপার ক্ষমতা আমার নেই। আমার বাড়িতে রাজপ্রাসাদ, আমার বাড়িতে দামি দামি কাঠ দিয়ে পালঙ্ক তৈরি করা আছে, নরম বিছানা, আজকে আমি সেখানে শুতে পাচ্ছি না, হসপিটালের একটা বেডে আমাকে শুইয়ে রেখেছে। আমার একটা শাড়ির দাম 15 লক্ষ 20 লক্ষ টাকা করে আলমারি ভর্তি হয়ে পড়ে আছে।
গহনাতে ভর্তি হয়েছে আলমারি। কিন্তু আজকে দেখো একটা হসপিটালে হাফ গাউন করিয়ে দিয়েছে আমাকে, উপায় নেই। আমি 5 তারকা হোটেলে যাতায়াত করতাম, আর আজকে আমার অবস্থা। টেচারে করে তুলে নিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে করে কি করছে, ওই ল্যাবে না হলে সেই ল্যাবে, সেই ল্যাবে না হলে ওই ল্যাবে, শুধু ল্যাবে আমাকে যাতায়াত করতে হচ্ছে, শুধু ল্যাবে আমাকে যাতায়াত করতে হচ্ছে। ভেবে দেখুন একটু, সভা মাঝে বসেছে, এত অহংকার আমাদের। বলছে আমি 3 তারকা হোটেলে খাওয়া দাওয়া করতাম, আর আজকে আমার সেবার দ্রব্য কি জানো, দিনের বেলা 2টো ট্যাবলেট আর রাত্রে 1 চিমটি লবণ। আমার মাথার চুলটাকে ঠিক করার জন্য 3 জন কাজের মেয়ে থাকতো, আজকে আমার মাথাতে চুলই নেই। হরি বল। আমার যে কত কোটি টাকা আছে আমি নিজেই জানি না। বলছেন আমার যে কত কোটি টাকা আছে আমি নিজেই জানি না, আজকে সেই টাকাগুলো আমার কোনো কাজেই লাগছে। আমাকে রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছে, শুধু আমার ভারতবর্ষের মন্ত্রী নয়, প্রধানমন্ত্রী নয়, দেশ বিদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আলাপচারিতা রয়েছে, পরিচিতি রয়েছে। আমি যে মঞ্চে দাঁড়াতাম লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা, লক্ষ লক্ষ মানুষের সঙ্গে পরিচিতি, আজকে সেই পরিচিতি 0, অর্থাৎ লাইফ ইজ 0। আমার সেগুলো কোনো কাজে লাগছে না। কি বললো, লাইফ ইজ 0। তাই চোখ রাগানি বুক ফুলানিগুলো একটু বন্ধ করুন। লতা মঙ্গেশকর বললেন ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসবে, মুক্ত হস্তে দান করবে, অতীত ফকির সাধুগুরু বৈষ্ণবদের দান করবে, সত্য প্রতিষ্ঠা করবে, সত্য পথে চলবে, সত্য কথা বলবে, সেটাই মানুষের হৃদয়ের মণিকোঠায় তোমার জায়গা হয়ে থাকে। তুমি চলে গেলেও সারা জীবন তোমাকে মনে রাখবে এই জগতের মানুষ। তাই সেটা মনে করে আমাদের পথ চলতে হবে। তাই 80-তে গিয়ে ওই টাকার আর কোনো মূল্য থাকবে না। আর যদি 90-এ পৌঁছাই, হরি বল, তখন জেগে আছি না ঘুমাচ্ছি আমি নিজেই কিছুই জানি না। এই ছেলেগুলো গিয়ে আমাকে যদি সেদিন জিজ্ঞাসা করে, যদি 90-এ পৌঁছায়, পৌঁছাবো কিনা জানি না, যদি পৌঁছায়, এরা গিয়ে জিজ্ঞাসা করবে, ও দীনকৃষ্ণ দা, আমার অবস্থা তখন কি? হ্যাঁ, এ কি দাদা আমাদের চিনতে পারছেন না? আমি তোমার লক্ষণ গো দাদা, আমি তোমার সন্তোষ, আমি রাম, আমি নিত্য। হ্যাঁ, ওই হাঁ করেই থেকে যেতে হবে, আর উপায় নেই। তুলবি যদি ছানা মাখন, ছানা মাখন, সকালে সকালে তো, সকালে সকালে তো, অকালে হলে হবে গন্ডগোল, তখন কপেতে হারাবি হারাবি বল। তখন ওরে হরি বল, আর বেরোবে না, বেরোবে বাবা, সময় চলে গেলে। এখন যেমন হরি বল, অনেকে বলবে কিরে অল্প বয়সে সাধু হয়ে গেলি, বলতে পারে। এই যে নাম শুনতে এসছেন, কালকেই বাবা কি ভক্ত হলি গো, এবার দুহাত তুলে হরি বল হরি বল বলতেই পারে। অল্প বয়সে যদি তুমি মালা পরো, তিলক করো, তোমাকে বলতেই পারে বাবা এই অল্প বয়সে এত ভক্তির পথে সাধু হয়ে গেলি। তাকে একটা কথাই বলবে, শোনো বাবা আমার কাছে এসো, আমি অল্প বয়সে কেন সাধু হয়েছি জানো না? কেন হলি বাবা? পথ অনেক দূরের গো, দূরের পথ যেতে গেলে সকাল করে না বেরোলে গন্তব্যস্থানে পৌঁছাব কি করে? এই কথাগুলিকে হৃদয়ঙ্গম করে রাখবেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, সব কথা যে ভালো লাগবে তার কোনো মানে নেই, তবে যে কথাগুলো ভালো লাগবে আঁচলে গেরো মেরে রাখবেন। যখন একাকিত্বের যন্ত্রণা সইতে পারবেন না, ওই গেরোটা খুলে একটু স্মরণ করবেন, আমি এই সভা মাঝে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, সেই ভক্তিমতী মায়ের, সেই ভক্তিমতী মায়ের, সেই ভক্ত বাবার সে যন্ত্রণা আর থাকবে না, সে যন্ত্রণা থেকে মুক্ত হবে। মনে পড়বে দীনকৃষ্ণ বাবা বলে গিয়েছিল, আমি আমার কথা নয় মহাজনদের কথা বলে যাচ্ছি আপনাদের চরণে, তাই সাবধানে চলতে হবে। তাই কি বললেন? তুলবি যদি ছানা মাখো, সকালে 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 তোল, সকালে হলে হবে গন্ডগোল, তখন কপেতে হারাবি বল। তোমার হরি বলয়ার হবে, তোমার হরি বলয়ার হবে না। এখানে অনেক আমার বয়োজ্যেষ্ঠ মায়েরা রয়েছে, দুধ থেকে মাঠা তুলতে গেলে সকাল সকাল তুলতে হয়, বেলা হয়ে গেলে মাঠা আর ভালো ওঠে না। তাই যা কিছু করতে হবে সকাল সকাল, দেরি করলে হবে না।
কিন্তু মানুষ বুঝবে কবে? কবে বুঝবে? বললো মানুষ বুঝবে কবে জানো? যেমন বুঝতে পারে রাজহংস মিশাইলে নিরে আর ক্ষীরে। নিরে আর ক্ষীরে। দেখবে দুধে আর জলে পাইল করে দেবে। রাজহংস দুধটা সেবা করে জলটা ফেলে দেবে। তেমন বুঝিতে পারে পিপিলিকা মিশাইলে চিনিতে আর বালিতে। চিনিতে আর বালিতে। এক রাস বালির মধ্যে একটা চিনির দানা দেবে, পিঁপড়ে ঠিক বুঝতে পারবে চিনির দানাটা কোথায় আছে। তেমন মানুষ বুঝিতে পারে কবে জানো? যেদিন জমে প্রাণে আর প্রাণে জমে টানা টানি করবে, সেদিন বুঝে আর তোমার কিবা, সেদিন বুঝে আর তোমার কিবা হবে। সেদিন সকল বোঝার সার হবে। বলো তা না হয় হলো? এই ছেলেটা বলছিস এত শিক্ষিত, আবার ব্রাহ্মণের ছেলে, এত ধনীর ছেলে, এত শিক্ষিত ছেলে, আমার মেয়েকে গ্রহণ করবে তো? বলে কেন করবে না? নদীয়ার নাগরী যেই বলেছে কেন করবে না? মতির মা বলছে একবার আমার দিকে তাকিয়ে দেয়। ওরে একে আমার, একে আমার, একে আমার, এই ভগ্ন কুঠি এটা দালানে কোঠা, হয় রে মাটি। ওরে নাগরী রে, নাগরী রে, একে আমার, একে আমার ভগ্ন কুটি। দালান কোঠা হয় রে মাটি। ওগো তৃণ ভাবে তৃণভাবে ছিদ্র কত শত, তৃণভাবে ছিদ্র কত শত, তৃণভাবে ছিদ্র কত শত। আমার ভাঙা ঘরে গৌর আসবে কেন? আমার ভাঙা ঘরে গৌর আসবে কেন? আমার ভাঙা ঘরে গৌর আসবে কেন? কি বলছে? আমার ভাঙা ঘরে গৌর আসবে কেন? ঘরটা ভাঙা নয়, এই যে ঘর আমরা তৈরি করছি, ঘরের দেখবেন কেউ দুটো দরজা করছে, কেউ তিনটে করছে, কি তাই তো নাকি? তাতে আবার ছিটকিনি দেয়া যায়, খিল দেয়া যায়, চাবি দেয়া যায়। আর আমার এই ঘরের কটা দরজা যেন? 9টা দরজা। দরজা 9টা, কিন্তু একটাতেও ছিটকিনিও দেয়া যাচ্ছে না, খিলও দেয়া যাচ্ছে না, আবার চাবিও লাগানো যাচ্ছে না। আমার 9 দরজা সদাই খোলা। নাগরী রে, নাই করে তা কপাট জানালা। আমার 9 দরজা সদাই খোলা, নাই করে তার কপাট জানালা। ওরে ভূত পশু, ভূত পশু বলে অবিরত গো, ওরে ভূত পশু বলে অবিরত। ওই না ভূত পশু তুলে অবিরত।
শুদ্ধ নেই অবিরত। ভালো করে চিন্তা করে দেখো, একটা দরজাতেও আমি ছিটকিনি দিতে পারছি না, দরজাটা লাগাতেই পারছি না। পারছি? নয়নকে বলছি আমি আন দিকে দেখবো না, আর আমার নয়ন কার ঘরে কি হচ্ছে। হরি হরি। কার গাছে ফল পেকেছে, কোথায় রাস্তা দিয়ে একটা সুন্দরী রমণী যাচ্ছে, বা কোনো একটা রাজপুত্রের মতন ছেলে যাচ্ছে, আমার নয়ন ওই দিকেই তাকিয়ে আছে। আবার কেউ কেউ আমরা বলে বসি সবই তার ইচ্ছা। বলি না সবই তার। আচ্ছা, আমি ব্যাখ্যা করছি বলে অসুবিধা হচ্ছে না তো? নিতাই গৌর হরি বল। কারো ঘুম পাচ্ছে না তো? ঘুম পেলে চোখগুলো একটু রগড়ে নাও, সারাদিন তো বসে আছেন। চোখগুলো একটু রগড়ে নিয়ে একদম আমার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে থাকে, কেননা আমার পরে তো আর কেউ নেই, সারা রাত হবে আজকে। জয় জয় শ্রী রাধে। না, বাড়ি যাবে কেন? আবার কালকে কীর্তন হবে তো, কালকে 2 জন কীর্তনী আছে, তাই তো বাবা? 2 জন, সব ঠিকঠাক হয়েছে তাই তো? তাহলে চিন্তা কি? তাই গৌর হরি বল। তত্ত্ব বিশারদ বিশারদ কীর্তনিয়ারা, শ্রদ্ধেয় কীর্তনিয়ারা আসছেন। যাকে যেখানে ছিলাম, তাহলে সেই ভাঙা ঘর আমি নয়নকে এত বোঝাচ্ছি, নয়ন বুঝছেন, বলে এখন বুঝবে না, এবারটা বেলা হলে টের পাবে। আজকে যে আমরা রক্তের জন্য যা কিছু করে বেড়াচ্ছি, মিথ্যে করে কথা বলছি, মানুষের মনে কষ্ট দিচ্ছি, বলে বেলা হলে টের পাবে গো। গুরুচরণ আশ্রয় করছি না, ভগবত ভজন করছি না, মানছি না, বলে বেলা হলে টের পাবে। বলো কেন? ওই নাতি এসেছে মামার বাড়িতে দিদার কাছে, দিদা দিদা চলে এলাম দিদা। ওরে বাবা, ভাই এসেছিস, আয় ভাই আয়। তা 2-4 দিন থাকার পর দিদা একটা লাউ গাছ বসিয়েছিল, কচি কচি ডগ ছেড়েছে, কচি কচি পাতা, তা এখন গাছের গোড়ায় আগাছা হয়েছে, আর সেই আগাছা পরিষ্কার করার জন্য একটা হেসো দিয়ে নাতিকে বলেছে, ভাই আমার এই লাউ গাছের গোড়াটা একটু পরিষ্কার করে দে। আর এখনকার ছেলেপুলেরা তো সবসময় বেখেয়ালে থাকে, আবার বিশেষ করে এই কানে যদি ওই ইয়ারফোন বা হেডফোনটা গুঁজে নেয়, হু 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 করতে করতে, আর একবারে ওই গাছের গোড়াতেই পাইয়ে দিয়েছে। সর্বনাশ, দিদা তো আস্ত রাখবে না, অমনি হেসে ফেলে দিয়ে হাত পা ধুয়ে নিয়েছে, নিয়ে অমনি টুক করে ব্যাগ গুছিয়ে দিয়ে দিদা বসেছিল, একটা প্রণাম জানিয়ে বলছে, দিদা বাড়ি গেলাম। দিদা তো চমকে উঠলো, কিরে খাওয়া নেই দাওয়া নেই, হঠাৎ বাড়ি চলে গেলি মানে? অনেকটা দূরে চলে গেছে, দিদা বাড়ি গেলাম। ওরে ভাই বলে যা, কারো কিছু হলো নাকি? হঠাৎ করে চলে যাচ্ছিস কেন? খাওয়া নেই দাওয়া নেই, ভাই বলে যা রে, কেন চলে যাচ্ছিস? ওই দূরে গিয়ে চিৎকার করে বলছে, দিদা আমি কেন বাড়ি যাচ্ছি, তুই বেলা হলে টের পাবি। হরে কৃষ্ণ। দিদা আমি যে কেন বাড়ি যাচ্ছি, তুই বেলা হলে টের পাবি। মানে রবির কিরণ যতই লাউ গাছে লাগবে, হরে কৃষ্ণ, আর লাউ গাছ আর কচি থাকবে না টাটকা থাকবে? আস্তে আস্তে কুকড়ে যাবে। তাই বলছে সাবধানে চলো মন, হাও হুঁশিয়া। নদীয়ার নাগরী বলল, তোর ওই ভাঙা ঘরেই গৌরা আসবে। ভাঙা ঘরেই গৌরা আসবে? হ্যাঁ, ওই ভাঙা ঘর যদি ভাঙতে পারি, হা গৌর তোমার হলামে বলে ধুলায় গড়া গড়ি দিয়ে। ওই ভাঙা ঘর যদি কেউ ভাঙতে পারে, ওই ভাঙা ঘরেই আমার গৌর আসে। সে যে কাঙালের ঠাকুর, সে যে দিনজনের কাঙাল ঠাকুর আমার গৌর হরি। হা গৌর বলে কেউ যদি ডাকতে পারে, ধুলায় গড়াগড়ি দিয়ে যদি সম্বন্ধ করিতে পারে, আমার গৌর আসে গো আসে। বাহ, তা নয় হলো। আচ্ছা বলি, তা এই বিয়েটা দিতে গেলে পরে যে যোগাযোগ করে দেয় তাকে কি বলে? কি বলে আপনাদের দিকে? ঘটক। তাহলে এই বিয়েটাতে ঘটকালি কে করবে? কে ঘটকালি করবে রে? কে ঘটক আছে বলো? ঘটক আছে। এ বিয়ের গুরু, এ বিয়ের গুরু হইবে ঘটক, খুলে দেবে তোমার মায়াবী চট। এ বিয়ের গুরু হইবে ঘটক, খুলে দেবে তোমার মায়ার চট। ওগো গুরুদেব আছে ঘটক, গুরুদেব আছে ঘটক,
আছে ঘটক, তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলি ধর না গিয়ে গুরু চরণ, ধরে না গিয়ে গুরু চরণ, ধর না গিয়ে গুরু চরণ, তোমার কেটে যাবে মায়ার বাঁধন, ধরো গিয়ে গুরুর চরণ, কেটে যাবে মায়ার বাঁধন, ধরো গিয়ে গুরুর চরণ, কেটে যাবে মায়ার বাঁধন, খুলে যাবে জ্ঞানের নয়ন, কেটে যাবে মায়ার বাঁধন, কেটে যাবে জ্ঞান নয়ন, কেটে যাবে মায়ার বাঁধন, ধর না গিয়ে গুরু চরণ। গুরুচরণ আশ্রয় করতে বললেন। বললো বাহ, তাহলে আর দেরি কেন? তাহলে আমার মেয়ের এত সৌভাগ্য, তাহলে এবার পাঁজিকা দেখ, কোথায় বিয়ের দিন লেখা আছে। তা পুঞ্জিকা দেখছে, মদন গুপ্তের পুঞ্জিকা, বেনি মাধবশীলের পুঞ্জিকা এবং বিশুদ্ধ সিদ্ধান্ত পুঞ্জিকা, এবং কি হচ্ছে রাধে রাধে বৈষ্ণবদের ব্রত পুঞ্জিকা দেখছে উল্টে পাল্টে। বলেছে দেখিয়া পাঁজি গণনা করো তবে, শুভ দিন ধার্য হবে বা কবে। এবার দেখিয়া পাঁজি গণনা করছে, বলল এ বিয়ে বেদ বিধির পরে, লেখা নাই কোনো পাঁজির ভিতরে। এ বিয়ে বেদ বিধির পরে লেখা নেই কোনো পাঁজির ভিতরে, কেননা মরণ ধরন পানি মহাদেব বলে আমি নাহি জানি। ভগবানের সঙ্গে কার কবে সম্বন্ধ হবে, কে কবে গুরুচরণ আশ্রয় করতে পারবে, এটা কি পঞ্জিকায় লেখা থাকে? বললো তাহলে পঞ্জিকায় না থাকলে বিবাহ হবে কি করে? বললো একটা সময় আছে, যে সময়টার নাম হচ্ছে গোধূলি লগ্ন। কোনো শুভ কাজ যদি পঞ্জিকায় না পাওয়া যায়, তাহলে গোধূলি লগ্নে সেই কাজ করা যায়। শুভমঙ্গল দিবাস গোধূলি লগ্নে, বাহ, তাহলে পঞ্জিকা দেখা হলো, দিন স্থির হয়ে গেল। কে আনতে যাবে? ভজনকে আদেশে করিলে পরে এনে দেবে তোর গৌর বারে। তাহলে দীক্ষা নিলেই হবে না, ভজন করতে হবে। তাই ভজন এবার ডাকছে আমার গৌরবরকে। মহাজন দাঁড়িয়ে কলম দিলেন, ওই দেখো ভজন ডাকে গৌর হরি, ভজন ডাকে গৌর হরি, ভজন ডাকে গৌর হরি, তুমি এসো একবার কৃপা করি, ভজন ডাকে গৌর হরি, তুমি এসো একবার কৃপা করি, ভজন ডাকে গৌর হরি, এসো একবার কৃপা করি, আমি পড়েছি এই কন্যা দায়ে, এসো একবার কৃপা করি, পড়েছি এই কন্যা দায়ে, এসো একবার কৃপা করি, ভজন ডাকে গৌর হরি। এবার ভজনের ডাকে গৌরবর আসছে। এতক্ষণ সম্বন্ধ হলো, দেখাশোনা হলো, সব হলো, ভজনের ডাকে আসছে মানে ভালো করে একটু চিন্তা করে দেখুন। কোনো ভজন বলে কোনো লোকের নাম সে ডাকছে আর বর আসছে না। অর্থাৎ দীক্ষা নেবার পর গুরুদেব যে দেখিয়ে দেয় এইখানে গোড়া আর এইখানে শেষ, এবার তুমি যত যাজন করবে সেই যাজনের দ্বারাই কি হবে, প্রথম দরজা খুলবে গুরু কৃপায়, সেটা হচ্ছে মূলাধার চক্র। দরজা না খুললে ভিতরে প্রবেশ করবে কি করে? হরি বল, হরে কৃষ্ণ। আর ভিতরে না প্রবেশ করলে বিগ্রহ দর্শন হবে, ভগবত দর্শন হবে। তাই সেটাকেও চিন্তা করতে হবে। তাই আর তো চুপচাপ বসে থাকলে হবে না গো মা। হরে কৃষ্ণ। কেন বর আসছে বলে কথা, তাহলে এই স্থানকে উলুধ্বনি জয়ধ্বনিতে একবার মুখরিত করে তুলতে হবে, উদ্ভাসিত করে তুলতে হবে। মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, কি বললেন? আসছে মতির বর সজ্জা মনোহর, উলুধ্বনি উলুধ্বনি বর সজ্জা মনোহর, আসছে মতির 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 বর সজ্জা মনোহর। ও গোয়াট বেহারা ও গো আট বেহারা, ও গোয়াট বেহারা, আট বেহারা পালকি কাঁদে গো, ওই গো আট বেহারা পালকি কাঁধে গো, সেথায় বসে গৌর বর, বসে গৌর বর, আসছে মতির বর সজ্জা মনোহর, আসছে মতির বর সজ্জা মনোহর,
বর আসছে, বর আসছে, বর আসছে। কি গো, সব বিবাহ করেছো তো না আমার মতন? একবার করে হয়েছে। একবার করে? কিন্তু আমি তো আসার সময় শুনলাম নাকি এখানকার মায়েদের 5টা করে স্বামী। যারা জানে চুপ করে বসে আছে, আর যারা রসের রসিক নয় তারা মনে মনে ভাবছে, ওমা এই আবার কি বলছে গো। হরি বল, 5টা করেই তো স্বামী। যারা এও তাদের 5টাই স্বামী। তাহলে 5টা স্বামী কে কে? স্মৃতির সিঁদুর একটি স্বামী, এ কথা বলে শাস্ত্রে, ভাগবত বলে। একটা হলো হাতের শাখা একটি স্বামী, নোয়া একটি স্বামী। তাহলে কটি হলো? 3টে হলো। আর ঘরে একটি আসামি, এই আসামি বলছি, মাফ করবেন, স্বামী। আসামি বটে, বাবা। তবে হ্যাঁ, শক্ত হাতে লাগামকে এইভাবে ধরে থাকতে হয়। মায়েদের কাছে ছেলে হিসেবে তো বিশেষ কিছু বলতে পারবো না, তবে এটুকু বলবো, অনেক মায়েদের অভ্যাস আছে একটু বিবাদ বিচ্ছেদ হলেই, ঝগড়া হলেই অমনি ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে, রইল তো ছাতার সংসার, এই সংসার কি দিয়েছে আমাকে, হইল কোথায় যাবে? বাপের বাড়ি। করি। আচ্ছা, যদি এখন জামাই ঘর জামাই থাকে, হরি বল হরে কৃষ্ণ, ঘর জামাই যদি থাকে তখন কোথায় যাবে? হরি বল হরে কৃষ্ণ। রাগে বেরিয়েও পড়ে, বেরিয়ে অর্ধেক রাস্তায় গিয়ে মনে পড়ে যে রে, এ তো আমি আমার ঘরেই থাকি, কোথায় যাচ্ছি? হরি বল। ব্যাপারটা এটা নয়, ব্যাপারটা যেটা বলতে চাইছি যে অশান্তি যতই হোক না কেন, আমি ছেলে হয়ে বিশেষ কিছু বলতে পারবো না মায়েদেরকে, তবে একটা কথা বলবো যে নিজের জায়গা কখনো ছেড়ে দেবে কেন না, এটুকু বলে যেতে পারি যে এই জগৎ সংসারে যে পরিকাঠামোয় আমরা দাঁড়িয়ে আছি, কারো জন্য কিন্তু জায়গা ফাঁকা থাকে না। নিতাই গৌর হরি বল। তাই ওখানেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, 4 দেয়ালের বাইরে যাবেন না যায়। তাহলে এই যে বিবাহ, বিবাহ তাহলে ঘরে একটি স্বামী, 4টে হলো, আর হচ্ছে জগৎ স্বামী। কিন্তু আজকে এসব মানে কে? একটু বসো, বলে দিই, বিয়ে বাড়ি বলে কথা একটু বলেই দিই। আজকে মানে কে? দেখবেন অনেক মায়েরা হাতে শাখা নোয়া পরেই না, একটা চিকন বালা পরে আছে। কিরে, শাখা নোয়া পরিস নি? আমার অসুবিধা আছে। কিন্তু মায়েরা জানতেই পারে না আর্য ঋষিগঞ্জে এই যে নিয়মগুলো করে দিয়ে গেছে, এমনি এমনি নয়। শাখা নোয়া পলা কেন মেয়েদের পড়তে বলে, বিশেষ করে এ মানুষদের কেন পড়তে বলে? কেননা নারী জাতির দেহ থেকে তারা মাসে একবার করে ঋতুবতী হয়। নারী জাতির দেহ থেকে 3টে জিনিস খরিত হয়ে যায়, সেটা এই জগৎ সংসারের কোনো ডক্টরে পরিণতা, এই ডক্টরে জগৎ সংসারে যত বড়ই ডক্টর থাক না কেন, তার পরিপূর্ণতা দিতে পারবে না। তাই শাখা নোয়া পলা পড়তে হয়। আর্য ঋষিগণ বলেছেন সেই শাখা নোয়া পলা যদি নারী জাতি ব্যবহার করে, তার সেই অভাবটা পরিপূর্ণ হবে। কিন্তু আজকে পরে না। আর স্মৃতির সিঁদুর, সিঁদুর পরা তো প্রায় উঠেই গেছে। আবার কেউ কেউ দেখবেন সিঁদুর পড়ছে ধারে, কেউ হয়তো মাঝখানে লাগাচ্ছে, হ্যাঁ, কত স্টাইল। আবার এক একজনের এমনই স্বামী ভক্তি, একবারে দেখবেন সিঁদুর টানতে টানতে হাতি সুরের মতন কপালের মাঝখান পর্যন্ত চলে আসে। এই কেউ যেন থাকলে রাগ করো না। আমি কিন্তু বলছি কেন, এর কারণ একটা আছে। কেননা আমি যখন এখানে দাঁড়িয়েছি, তোমরা আমার ভক্তিমতী মা, আমি তোমাদের সন্তান, আবার একদিক দিয়ে আমি তোমাদের বাবা, তোমরা আমার সন্তান। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে লক্ষ্য করে দেখুন, এই যে নিচের দিকে টানা হয়, এটা অমঙ্গল। সিঁদুর কখনো নিচের দিকে টানতে নেই, সিঁদুরকে ঊর্ধ্ব দিকে পড়তে হয়। কোনো ট্রেনের টিকিট দিয়ে নয়, কোনো লোহার কাঠি, কোনো সোনার কাঠি, কোনো রূপোর কাঠি দিয়ে নয়। নারী জাতির ভূষণ এই সিঁদুরকে পড়তে হয় এই দক্ষিণ হস্তের অনামিকা অঙ্গুলে ভক্তির সহিত সিঁদুর নিয়ে ঊর্ধ্ব দিকে ওং কৃষ্ণায় নম, নম কৃষ্ণায় নম বলে উপর দিকে টানতে হয়, ঊর্ধ্ব দিকে সিঁদুর পড়তে হয়। তারপরে সেই সিঁদুরের টিপ, সেই সিঁদুর নিয়ে ললাটে অর্থাৎ কপালে টিপ পড়তে হয়। কিন্তু আজকে তো সিঁদুরের টিপ পরা উঠেই গেছে। দাদা, ও দাদা, 2 নম্বর টিপটা দাও তো, 1 নম্বরটা দাও তো। বললো এগুলো পড়লে তামসিক, এগুলো যদি পরো তামসিক, সংসারে অমঙ্গল হয়। তাহলে পরে সিঁদুরের টিপ পড়তে হয় কপালে। এখানে কৃষ্ণায় নম, ললাটে গোবিন্দায় নম, এবার কণ্ঠে কেশবায় নম, শাখা নোয়া পলায় মাধবায় নম, এগুলো বলে আর শেষে শাড়ির আঁচলে সিঁদুর মুছতে হয়। আজকে কত কথা বলবো, কথা বললে তো বলতে বলতে রাত শেষ হয়ে যাবে। এই ভুলগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে আমরা কৃপা পাচ্ছি না, আমাদের সংসারে এত জ্বালা জ্বালাতন, এত আমাদের কষ্ট দুঃখ, এত কেন? আমরা ঠিক পথে চলতে পারছি না বলে।